এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। বছর আগেই তালাক হয় সাবেক স্বামী রাকিবের সঙ্গে, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ। মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী, মেয়রের মতে কাজে আসছে না দীর্ঘদিনের পুরনো ওষুধ, 2 সপ্তাহ পর ছিটানো হবে নতুন কীটনাশক। টিকার ঘাটতি নিয়ে মন্ত্রীর দেওয়া তথ্য সঠিক নয়, জানালো বেক্সিমকো। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগেই এসে গেছে 50 লাখ ডোজ। ফেব্রুয়ারিতে আসার কথা জানুয়ারি শেষে নিয়ে আসছি, এর জন্যই বোধহয় কনফিউশনটা। এবং বাংলাদেশ বিমানের বহরে যোগ হলো আরও একটি -8। আকাশতরীতে থাকছে ভাইরাস ধ্বংসকারী স্বয়ংক্রিয় প্রযুক্তি। 4 মার্চ যুক্ত হবে আরও একটি। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। 4 বছর আগেই সাবেক স্বামীর সঙ্গে তালাক হয় ক্রিকেটার নাসিরের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির। মামলায় আগের স্বামীর করা রাকিবের সব অভিযোগ মিথ্যা এবং বানোয়াট বলে দাবি করেন তাম্মি। অভিযোগ করেছেন মিথ্যা বলে সন্তান নিয়ে যাওয়ারও। আর রাকিবের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নাসির হোসেন। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। সেদিনটাকেই নিজের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন নাসির হোসেন, বাংলাদেশ ক্রিকেটের ব্যাট বয়। তবে ঘটা করে আয়োজন করে যে শুভ কাজ সম্পন্ন হয়েছিল তাতে নজর লাগে কয়েকদিনের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকিব নামে একজন এসে নাসিরের স্ত্রীকে নিজের স্ত্রী বলে দাবি করেন, বাঁধে গন্ডগোল। এরপর ফেসবুকের পেজ থেকে সে সমস্যা গড়িয়েছে আদালতের বারান্দায়। বাধ্য হয়ে তাই এবার সব গুঞ্জনকে পরিষ্কার করতে গণমাধ্যমের মুখোমুখি হন নাসির হোসেন এবং তার সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। জানিয়েছেন তার অতীত জীবনের আদ্যপান্ত। আমি তালাক না দিয়ে ওনাকে বিয়ে করেছি, তো এটা সম্পূর্ণই মিথ্যে কথা। আমি তালাকটার জন্য অ্যাপ্লাই করি 2016, আর সেটা অ্যাপ্রুভ আসে 2017-এ। আর সম্পূর্ণ আইনি সব কিছু মেনেই ওই ডিভোর্সটা হয়। এটা তাদের পরিবারবর্গ এবং তিনি সবাই এই সম্পর্কে জানতেন। ওনার সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে। এটা ছাড়া সম্পূর্ণ কথাই মিথ্যে। পরিস্থিতি গম্ভীর, কিন্তু স্ত্রীর সঙ্গে পরিচয় থেকে বিয়ের গল্পটা বেশ মজা করেই জানালেন নাসির হোসেন। আর গুজব রটনাকারীদের বিরুদ্ধে দিলেন আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি। আইনগতভাবে ইসলামিক শরিয়াতভাবে আমরা সবাইকে জানিয়ে বিয়ে করেছি। ফুল মজার সাথে আমরা বিয়েটা করেছি। তো আমি সব কিছুই জানি যে ওর বিয়ে হয়েছিল, বাচ্চা ছিল, তারপর ডিভোর্স হয়েছে। তো আমরা এই পেপার দেখেই আমরা বিয়ে করেছি। এতদিন সে শুধু তামিমা ছিল, এখন ও তামিমা হোসেন। তো আমি চাবো না আমার বউর দিক কেউ আঙ্গুল তুলে কথা বলুক এবং আমার বউকে নানান ধরনের কথাবার্তা বলুক। সো যারাই যেখান থেকেই বলতেছে না কেন কথাবার্তা, আমি আইনগতভাবে তাদের ব্যবস্থা নেব। তামিমা সুলতানা পেশায় একজন কেবিন ক্রু। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এর আগে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে মামলা হয় ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে। আর বিয়ে গোপন করে নাসিরকে বিয়ে করায় আসামি করা হয়েছে নাসিরের সদ্য বিবাহিত স্ত্রী তামিমাকে। এই দুইজনের শাস্তি চেয়েছেন তিনি। মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বিয়ে নিয়ে সকল সমালোচনার জবাব দিতে স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে সঙ্গে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ক্রিকেটার নাসির হোসেন। তার স্ত্রী দাবি করেন 4 বছর আগেই রাকিব হাসানকে তালাক দেন তিনি। অথচ তাম্মিকে স্ত্রী দাবি করা রাকিব হাসান বলছেন ভিন্ন কথা। তিনি জানান তিনি কোনো ডিভোর্স লেটার পাননি। তাম্মি এখনো তার বৈধ স্ত্রী। মামলা থেকে বাঁচতে নাটক করছেন নাসির দম্পতি। যেহেতু সে সম্পর্কটা আমার সাথে কন্টিনিউ হাজবেন্ড ওয়াইফের মতো করে গেছে, তো আমি এখানে 100% শিওর যে সে আমাকে কোনো ডিভোর্স দেয়নি। সে পাসপোর্টটা এখনো স্টিল নাও আমার হাজবেন্ডের জায়গায় আমার নাম আছে। শুধুমাত্র মামলাটাকে বিভ্রান্ত করার জন্য তারা এখান থেকে একটা ফাঁক, যা বলে কোথাও কোনো ফাঁক পেতেছে না বের হওয়ার জন্য,
তারা একটা ফাঁক বের করার জন্য চেষ্টা করতেছে। এর আগে বুধবার সকালে মুখ্য মহানগর হাকিম আদালতে নাসির হোসেন ও তামিমার বিরুদ্ধে মামলা করেন রাকিব। মামলায় বিবাহ সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় আরেকজনকে বিয়ে করায় তামিমা এবং জেনে শুনে অন্যের স্ত্রীকে বিয়ে করায় নাসির হোসেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। একটি বিবাহ বর্তমান থাকা অবস্থায় তামিমা আরেকটি বিবাহের মধ্যে আবদ্ধ হলেন এবং ক্রিকেটার নাসির হোসেন জেনে শুনে অন্যের স্ত্রীকে বিয়ে করলেন, অনুষ্ঠান করলেন। এগুলো সম্পূর্ণ একটি অবৈধ বিবাহ। এদিন আদালতে বিচারকের সামনে জবানবন্দি দিয়েছেন বাদী রাকিব হাসান। তিনি জানান নাসিরের বিয়ে কাণ্ডে মানহানি হয়েছে তার, এজন্য এই দুইজনের শাস্তি দাবি করেন তিনি। আমি আশাবাদী যে সিবিআই সঠিক তদন্তে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। বিবাহের সম্পর্ক গোপন করে আরেক বিয়ে করা কিংবা জেনে শুনে অন্যের স্ত্রীকে বিয়ে করলে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসীকে আবারও প্রত্যাশার কথা শোনালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি জানান বর্তমান ওষুধ কোনো কাজে আসছে না, মশা মারতে তাই 2 সপ্তাহ পর থেকে নতুন ধরনের কীটনাশক ছিটাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী, অনেক জায়গায় দিনের বেলাতেও টানাতে হচ্ছে মশারি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে সিটি কর্পোরেশনের মশা নিধন ব্যবস্থা নিয়ে। মশা নিধনে মাঝে মধ্যে ওষুধ স্প্রে করা হলেও তা কাজে আসছে না এমন দাবি করে নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করেন মশার যন্ত্রণায় দিনের বেলায়ও দরজা জানালা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। দিনের বেলা এখানে তো সবার মধ্যে বসতে গেলেই মশায় কামড়ায়। এরা ওই যে বড় বড় বিল্ডিং এর চিপে চাপায় দেয়, কিন্তু আসল ড্রেন ডুলেন এই সমস্ত জায়গায় তারা মশা ছিড়ায় না। মশার ওষুধ মারা হয়, তাও মশা যাচ্ছে না, মশার কামড় আমরা খেয়ে যাচ্ছি। সামনে বর্ষা আসতেছে, যেন আমরা সতর্ক থাকি। সিটি কর্পোরেশন যত কাজই করে, কিন্তু আসলে যে ধরনের ওষুধ দেয় এই ওষুধ আমার মনে হয় না যে মশা নিধন হয়। ওষুধে মশা যাচ্ছে না, আমরা ওই দিনের বেলা মশায় টাঙ্গে ঘুম যাচ্ছি। এদিকে বারবার আশ্বাসের পরেও মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কোনো পরিকল্পনাই কাজে আসছে না। এ অবস্থায় ঢাকা দক্ষিণের মেয়র জানালেন একই ধরনের কীটনাশক ব্যবহার করায় মশা ক্রমেই কীটনাশক সহনশীল হয়ে উঠেছে। এ কারণে এখন থেকে নতুন ধরনের কীটনাশক ব্যবহার করার কথা জানান তিনি। কিছুদিন ধরে যদি একটি কীটনাশক ব্যবহৃত হয় তাহলে মশা সেটাতে সহনশীল হয়ে যায়। এজন্য আমরা কীটনাশক পরিবর্তনও করে দিচ্ছি। 2 সপ্তাহ পর থেকেই আমাদের নতুন কীটনাশকটা প্রয়োগ করা হবে, যাতে করে মশকের যে সহনশীলতার একটি তাদের উপাদান রয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে নতুন সংযুক্ত খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকার বালু নদী সহ বিভিন্ন খাল পরিদর্শন করে এগুলো শিগগিরই সংস্কারের কথা জানান ঢাকা দক্ষিণের মেয়র। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। টিকার ঘাটতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর দেয়া তথ্য সঠিক নয় বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেছেন, চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউট থেকে ফেব্রুয়ারি এবং মার্চের টিকা আগে হাতে পাওয়ায় ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে ঘাটতির কোনো প্রশ্নই নেই। জানুয়ারির শেষ সপ্তাহে দেশে এসে পৌঁছায় করোনার প্রথম টিকা। সেরামের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম চালানে 50 লাখ ডোজ টিকা আসার কথা ছিল ফেব্রুয়ারি মাসের মধ্যে, যা চলে আসে জানুয়ারির মধ্যেই। মার্চের মধ্যে আসার কথা রয়েছে আরও 1 কোটি ডোজ, যার 20 লাখ ডোজ 22 ফেব্রুয়ারি দেশে পৌঁছায়। নিজেদের মধ্যে কথা কম বলে পরদিনই স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান ঘাটতি রয়েছে 30 লাখ ডোজের। সরবরাহকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটকে চাপ দেয়া হচ্ছে বলেও জানান তিনি। অর্থাৎ এখানে একটা ঘাটতি হয়ে গেল। সেরামের উপরে আমরা চাপ প্রয়োগ করেছি, এখানকার যারা সাপ্লায়ার তাদের উপরেও আমরা চাপ প্রয়োগ করেছি। আমদানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকোর কাছে প্রশ্ন ছিল চুক্তি অনুযায়ী ঘাটতি কোথায়। হঠাৎ করে যখন ক্রাইসিসটা দেখা দিল, যে অনিশ্চয়তা, যে এক্সপোর্ট করতে দিবে না, আসতে পারবে না, তখন আমরা তাড়াহুড়া করে ফেব্রুয়ারির শেষে 25 তারিখে এটা নিয়ে আসি। আসলে সেই জন্যই যেটা আসলে ফেব্রুয়ারিতে আসার কথা জানুয়ারির শেষে নিয়ে আসছি, এবং এর জন্যই বোধহয় কনফিউশনটা। মানে এটা যদি 1 সপ্তাহ বা 5 দিন পরে আনতাম তাহলে আজকে এই কনফিউশনটা থাকতো না। এবং ইনফ্যাক্ট ফেব্রুয়ারিতে পাওয়ার কথা 50 লাখ, মার্চে পাওয়ার কথা 50 লাখ। তো আমরা তো 50 এবং 20, 70 অলরেডি ফেব্রুয়ারিতেই পেয়ে গিয়েছি। আর মন্ত্রী যেটা বলছেন যে তাদেরকে প্রেসার দেওয়া হবে, প্রশ্নই ওঠে না। আগামী জুলাই মাসের মধ্যেই চুক্তির 3 কোটি ডোজ টিকা বাংলাদেশ পাবে বলেও জানিয়েছে বেক্সিমকো। মুজাহিদ শুভ। কানাডা থেকে দেশে এসেছে -8 মডেলের নতুন একটি উড়োজাহাজ।
প্রধানমন্ত্রী উন্নত প্রযুক্তির এ বিমানের নামকরণ করেছেন আকাশতরী। সন্ধ্যা 6:30টার দিকে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর ওয়াটার গার্ড দিয়ে বরণ করে নেওয়া হয় বিমানটিকে। এ নিয়ে বাংলাদেশ বিমানের বহরে মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো 20-এ। নতুন এই ড্যাশিট বিমানে করোনা ভাইরাস ধ্বংসকারী স্বয়ংক্রিয় প্রযুক্তি আছে বলে জানানো হয়েছে। এ বিমান নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যাত্রী সেবার মান বাড়বে বলে আশা করা হচ্ছে। আগামী 4 মার্চ কানাডা থেকে দ্বিতীয় ড্যাশ-8 উড়োজাহাজ দেশে আসার কথা রয়েছে। বাংলাদেশের কেনা বোয়িং 777 মডেলের বিমান অত্যাধুনিক। ইঞ্জিনের নির্মাতা প্রতিষ্ঠানও ভিন্ন। তাই এই মডেলের বিমান নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বেসামরিক প্রতিমন্ত্রী মাহবুব আলী। আতঙ্কের কারণ না থাকলেও সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সানবীর রূপলের রিপোর্ট। 19 ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ডেনভার থেকে হাওয়াই যাওয়ার পথে বিমানের ইঞ্জিনে আগুন লাগার পর যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের 777 বন্ধ রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। দুর্ঘটনা কবলিত বিমানটি প্র্যাট অ্যান্ড হুইটনি 4000 ইঞ্জিনে চলছিল। একই মডেলের ও ইঞ্জিনে চালিত বিমান এরই মধ্যে চলাচল বন্ধ রেখেছে জাপান, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ। বোয়িং বহরে 777 মডেলের 4টি উড়োজাহাজ আছে বাংলাদেশেরও। তবে এসব উড়োজাহাজ অত্যাধুনিক মডেলের এবং এর ইঞ্জিনও নিরাপদ বলে জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী। আমাদের এগুলো ওই বিমান না, আমাদের জেনারেল এই যে ইঞ্জিনিয়ার্সের সুতরাং মডেলও ভিন্ন। আমাদের বিমানের ক্ষেত্রে তাদের সিদ্ধান্তগুলো প্রযোজ্য। আমাদের যে 777 যে ইঞ্জিনগুলো আমাদের আছে এগুলো আমাদের বেলা প্রযোজ্য। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে বোয়িংয়ের সিরিজে যে ধরনের ইঞ্জিন ব্যবহার করে সে ধরনের ইঞ্জিনের বিমান 2016-তে একবার জরুরি অবতরণ করতে হয়েছিল, তাই সতর্ক থাকতে হবে। আমাদের দেশে যে 777-300 রয়েছে এটা সম্পূর্ণ ইঞ্জিন ডিফারেন্ট, যা জি এভিয়েশনের ইঞ্জিন। অর্থাৎ আমাদের জন্য এই মুহূর্তে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমাদের একটুখানি চেক যদি করার কিছু থাকে চেক করা উচিত, বা কোনো এয়ারওর্দিনেস ডাইরেক্টিভ আছে কি না যদি থাকে বিমান সেটাও সযত্নে দেখতে পারে। সারা বিশ্বে দুর্ঘটনা কবলিত বিমানের একই মডেলের ইঞ্জিন আছে বোয়িং 777-এর 69টিতে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 30 মাসে দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আসছিল একটি আবাসন কোম্পানি। গেল 1.5 বছরে 5 শতাধিক গ্রাহকের সঙ্গে প্রতারণা করেছে চক্রটি। চক্রের 9 জনকে গ্রেফতার করেছে সিআইডি। প্রতি লাখ বিনিয়োগে মাসে লাভ 6,300 টাকা। লাভের আশায় কথিত এসএস আবাসন কোম্পানিতে 4 লাখ টাকা বিনিয়োগ করেন অবসরপ্রাপ্ত লেন্স কর্পোরাল আয়ুব হোসেন। 17 তারিখ আমি এমডির বইয়ের নামে সোনালী ব্যাংকে অনলাইনে টাকা দিচ্ছি 4 লাখ। বললো এগুলো আপনার সব ডকুমেন্ট, আপনি এগুলো নেন। 1 লাখে আপনি 6,300 টাকা পাবেন, 33 কিস্তিতে শোধ হয়ে যাবে। কয়েকজনের অভিযোগের পর তদন্ত শুরু করে সিআইডি। আবাসন কোম্পানির আড়ালে প্রতারণার অভিযোগে 9 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর আবাসিক এলাকায় রিয়েল এস্টেট ব্যবসার কথা বলে অনলাইনে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দিত। এই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। প্রথমে দেখায় যে তাদের প্লট আছে এটা পূর্বাঞ্চল এলাকায়, তো এটা দেখে মানুষ আসে, পরে তাদের এই লোভনীয় প্রস্তাব দেওয়া হয় যে 30 মাসে টাকা দ্বিগুণ হবে। এখানে যারা বিনিয়োগ করেছে যে প্রায় 5 শতাধিক হবে। উল্লেখযোগ্য সংখ্যক সদস্য যারা এখানে বিনিয়োগ করেছে তাদের হচ্ছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারী সদস্য। গেল 1.5 বছরে 6 থেকে 7 কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। মাসে প্রতি লাখে 6,300 টাকা লাভ পাওয়া যাবে। তো সেই লোভে পড়ে সেখানে শত শত লোক বিনিয়োগ করেছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে এর পরিমাণ 6-7 কোটি টাকা হবে। তো এটা আরও অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। চক্রের মূল হোতা এখনো পলাতক। এখন পর্যন্ত সিআইডির তদন্তে ওই কোম্পানির রিয়েল এস্টেট ব্যবসার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষের লোগো ও প্রধানমন্ত্রীর বাণী ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণার জাল বিছিয়ে সাধারণ মানুষকে সর্বশান্ত করাই ছিল ইকবালের কাজ। 40,000 ব্যবসায়ীকে চিঠি দিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ পাইয়ে দেয়া ও বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ঋণ ব্যবস্থা করে দেওয়ার মতো মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করেন তিনি।
ইকবাল ৩০ বছর ধরে প্রতারণা করে আসছিল বলে দাবি করেছে পুলিশ। আপাদমস্তক একজন কেতাদুরস্ত মানুষ, তবে জাহিদুর রহমান ইকবাল একজন ভণ্ড প্রতারক। তাকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে। সঙ্গে পাওয়া যায় প্রতারণার কাজে ব্যবহৃত প্রায় ৩০০ সিল, ৫০০-র মতো চিঠি, কম্পিউটার, ল্যাপটপ ও একটি প্রাইভেট কার সহ নানা সরঞ্জামাদি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, সরকারের একটি প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন জাহিদুর রহমান ইকবাল। এরপর কাজ না হলেও প্রতারণার মাধ্যমে কনসালটেন্সি ফি বাবদ প্রায় ২.৫ লাখ টাকা ফেরত চাইলে নানাভাবে হুমকি দেওয়া হয় ভুক্তভোগীকে। পরে পুলিশের শরণাপন্ন হন তিনি। মূল টার্গেট হচ্ছে যে যাদের কাছে টাকা থাকে, যেমন ব্যাংক যারা রিটায়ার্ড করে সরকারি পার্সন, দেখা গেছে মাছের গেটটা বন্ধক রাখে বা বিক্রি করে বড় করার জন্য তাকে ইনভেস্ট করে, দেখা গেছে সে নিঃস্ব হয়ে যেতেছে, এরকম অহরহ আছে। পুলিশ জানায় প্রায় ৩০ বছর ধরে ইকবাল সরকারের বিভিন্ন প্রকল্প কিংবা ব্যাংকের ঋণ সুবিধা, এমনকি ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করতেন। এখন পর্যন্ত প্রায় ৪০,০০০ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। কাউকে ব্যাংক বানাই দিবেন, কাউকে সে বিশ্ববিদ্যালয় বানাই দিবে, কাউকে সে মেডিকেল কলেজ বানিয়ে দিবেন। এইভাবে মুজিব শতবর্ষের লঘু ব্যবহার, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী সম্মিলিত চিঠি ছেড়ে অলরেডি ৪০,০০০ লোকের কাছ থেকে, অনেকের কাছ থেকে সে টাকা নিয়েছেন। প্রায় ৩০ বছর ধরে এই ঢাকা শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন বড় ব্যবসায়ী শত লোকের কাছ থেকে এরকম প্রতারণা করে টাকা নিয়েছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে আরও তদন্ত করতে তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হবে বলে জানায় পুলিশ। জমিতে অনিয়ন্ত্রিত কীটনাশক ও রাসায়নিকের ব্যবহারে দেশে কৃষকের মধ্যে বাড়ছে ক্যান্সার। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের ৩ বছরের জরিপ বলছে, হাসপাতালে ভর্তি হওয়া আক্রান্তদের ১/৩ কৃষক। মুজাহিদ শুভর রিপোর্ট। মাটি উর্বর, ফল পাকানো, বেশি ফলন কিংবা রোগবালাই থেকে ফসল রক্ষায় কৃষকরা অহরহই ব্যবহার করে কীটনাশক। তবে নিজেদের সুরক্ষায় কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। এই সংখ্যাটা ৮০ ভাগের বেশি। গত ২ দশকে দেশের কৃষকদের মধ্যে কীটনাশক ব্যবহারের প্রবণতা বেড়েছে, আর এর জন্য দিতে হচ্ছে চড়া মূল্য। মাত্র ২৮ বছর বয়সে কোলন ক্যান্সারে আক্রান্ত কৃষক সাদ্দাম। উচ্চ ফলনের আশায় জমিতে কয়েক ধরনের কীটনাশক ব্যবহার করায় বাম্পার ফলনও হয়েছে কয়েকবার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ক্যান্সারের খরচ জোগাতে যেয়ে ইতিমধ্যেই বিক্রি করতে হয়েছে ২.৫ বিঘা জমি। বিষের কোনো বিকল্প নাই। আগের মানুষ এতটা অসুস্থও হয় নাই, আগে এত ক্যান্সারে মানুষ মারাও যায় না। ক্যান্সার ইনস্টিটিউটের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি হওয়া ৩০ জনের ৮ জনই কৃষক। এদের অধিকাংশই বংশ পরম্পরায় কৃষক। বেশ কয়েক বছর থেকে জমিতে কীটনাশক ব্যবহারের ইতিহাসও রয়েছে সবার। আক্রান্ত হয়ে বুঝতে পারতাছি এগ্রিকালচারের সিদ্ধান্ত দেয় একটা, আমরা কৃষকরা ওই সিদ্ধান্ত মানি না। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ৩ বছরের জরিপ বলছে, হাসপাতালটিতে ভর্তি হওয়া ৩ ভাগের ১ ভাগই কৃষক। তবে কৃষকদের ক্যান্সারে আক্রান্ত হবার পেছনে জমিতে নানান পদের কীটনাশক ব্যবহার নাকি ধূমপান সহ অন্যান্য আরও অনেক কারণ বিদ্যমান, সেটি জানতে আরও সুনির্দিষ্ট গবেষণার প্রয়োজন বলে মনে করছেন হাসপাতালের পরিচালক। কেমিস্ট্রি বিভাগ থেকে আমাদের জানা দরকার যে এটি কোন উপাদানটি রয়েছে যেটি কীটকে দমন করছে, মেরে ফেলছে, কিন্তু সেটি মানুষের জন্য কতটা ক্ষতিকারক। কীটনাশক কোম্পানিগুলো অনিয়ন্ত্রিত প্রচারণা চালিয়ে কৃষককে বিভ্রান্ত করছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। এ কারণে ক্যান্সারের ঝুঁকিপ্রবণ কীটনাশক চিহ্নিত করতে জোর দেন তারা। খাদ্যের মধ্যে অথবা ক্রপসের মধ্যে অথবা যে ফিল্ডে যদি ইউজ করে, তাহলে তারা কিন্তু এক্সপোজ হয়ে যায় ধীরে ধীরে। এই ধীরে ধীরে এক্সপোজটা যেটা করে, হয়তো সাডেন কিল করে না, কিন্তু ক্যান্সার হওয়ার আরো অন্যান্য উপকরণের সাথে এটা একটা উপকরণ হয়ে যায়। মাঠ পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নজরদারি না বাড়ালে কৃষকদের মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করলেন তারা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। নববধূ তাম্মিকে নিয়ে গণমাধ্যমের সামনে ক্রিকেটার নাসির। ৪ বছর আগেই তালাক হয় সাবেক স্বামী রাকিবের সঙ্গে। বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ। মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী। মেয়রের মতে কাজে আসছে না দীর্ঘদিনের পুরনো ওষুধ। 2 সপ্তাহ পর ছিটানো হবে নতুন কিট। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।